প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, চুকনগর কলেজ অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি ইফাত আরা, প্রভাষ্য, পদার্থবিজ্ঞান বিভাগ, চুকনগর কলেজ, ডুমুরিয়া, খুলনা। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করছি তোমরা সকলে আল্লাহর অশেষ রহমতে সুস্থ এবং নিরাপদে আছো এবং বাড়িতে বসে তোমরা সকলে অনলাইন ক্লাসগুলো নিয়মিত করছো এবং বাইরে গেলে অবশ্যই তোমরা সকলে মাস্ক পরবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচনার বিষয় পদার্থবিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের উপাংশ সূত্র এবং ভেক্টর বিভাজন সম্পর্কে। এবং আজকের আলোচনা শেষে আমরা কি কি বিষয় শিখতে পারবো, অর্থাৎ আমাদের আজকের আলোচনা থেকে শিখন ফল আমরা জানতে পারবো ভেক্টরের বিভাজন কাকে বলে, যে কোনো দিকে যদি ভেক্টরের বিভাজন হয় সে যে কোনো দিকে ভেক্টরের বিভাজন সম্পর্কে শিখতে পারবো, লম্ব দিকে ভেক্টরের বিভাজন এবং ভেক্টরের বিভাজনের কয়েকটি উদাহরণ সম্পর্কে জানবো। এবং এই উদাহরণ থেকে আমরা একটি প্রয়োগ দেখব, যেমন লন রোলারকে যদি ঠেলা হয়, ঠেলা অপেক্ষা টানা সহজ কেন, এই সম্পর্কে ব্যাখ্যা শিখব। তো আজকের মূল আলোচনাতে যাওয়া যাক। প্রথমে জেনে নেওয়া যাক ভেক্টর বিভাজন বলতে আমরা কি বুঝি, অর্থাৎ ভেক্টরের বিভাজন কাকে বলে। ভেক্টরের বিভাজন হচ্ছে একটি ভেক্টর রাশিকে দুই বা ততোধিক, খেয়াল করো, দুই বা দুইয়ের অধিক ভেক্টর রাশিতে বিভক্ত করার যে পদ্ধতি, সেই পদ্ধতিকে বলা হয় ভেক্টরের বিভাজন। তাহলে মূল ভেক্টর থেকে যদি যে ভেক্টরগুলো বিভাজিত ভেক্টর পাওয়া যাবে, সেই বিভাজিত ভেক্টরগুলোকে কি বলা হয়? মূল ভেক্টরের উপাংশ বা অংশক। এবং এই উপাংশগুলোর লব্ধি হলো মূল ভেক্টর। তাহলে মূল ভেক্টরকে ভাগ করে পাওয়া যায় উপাংশ, আর উপাংশগুলোকে কি বলা হয়? উপাংশগুলোকে যোগ করে যে লব্ধিটা পাওয়া যাবে অথবা উপাংশগুলো যে লব্ধি, সেটি হচ্ছে মূল ভেক্টর। যেমন অবস্থান ভেক্টর বা ব্যাসার্ধ ভেক্টর যেটা আমরা বলছি, আমরা যদি এটা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার জন্য লিখি, ব্যাসার্ধ ভেক্টর বা অবস্থান ভেক্টরকে কি লেখা যায়? আর ভেক্টর ইকুয়াল এক্স আই, যেটা অনুভূমিক বরাবর বা এক্স অক্ষ বরাবর যে উপাংশ সেটা হচ্ছে এক্স আই, এবং ওয়াই জে সেটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। এখানে এক্স আইটা হচ্ছে আর বা ব্যাসার্ধ ভেক্টরের অনুভূমিক উপাংশ, এবং ওয়াই জে এটি হচ্ছে আর বা ব্যাসার্ধ ভেক্টরের উলম্ব উপাংশ। এখন ব্যাখ্যা দেখা যাক কিভাবে একটি মূল ভেক্টরকে আমি বিভাজিত করব এবং একটি মূল ভেক্টর থেকে আমি কিভাবে অংশ ও উপাংশ পাবো। খেয়াল করো, প্রথমেই দেখে নিই যে কোনো দিকে ভেক্টরের বিভাজন। এখানে একটি ভেক্টর দেখতে পাচ্ছি যে আর একটি ভেক্টর লব্ধি। এই আর ভেক্টরটি হচ্ছে ওসি, যে রেখাটা বলছি যে ওসি রেখা বরাবর আর একটি ভেক্টর রয়েছে যেটাকে লব্ধি ভেক্টর বলছি। সে আর ভেক্টরটি খেয়াল করো, ওসি ভেক্টর সমান সমান কি ধরছে? আর ভেক্টর। এবং আর ভেক্টরকে এমন দুটি উপাংশে বিভক্ত করতে হবে যেন উপাংশ দ্বয় আর ভেক্টরের সাথে আলফা এবং বিটা কোণ উৎপন্ন করে। তাহলে আর ভেক্টরকে নিশ্চয়ই দুই দিকেও আমি বিভক্ত করব। তাহলে আর ভেক্টরের বরাবর দেখো আলফা কোণে একদিকে, আর একটি হচ্ছে বিটা কোণে। যেদিকে আলফা কোণে আমি ধরলাম, সেদিকে ধরলাম যে ও এ রেখা বরাবর আলফা কোণে ক্রিয়া করলো, সেই ভেক্টরটি হচ্ছে এক্স ভেক্টর। এবং আরেকটি যেটি বিটা কোণে ক্রিয়া করছে, সেই বিটা কোণের যে দেখো ও বি রেখা বরাবর একটি ভেক্টর ধরছে, সেটি হচ্ছে ওয়াই ভেক্টর। তাহলে ওবি রেখা বরাবর যে ওয়াই ভেক্টর, এই ওয়াই ভেক্টরের সাথে লব্ধি কত কোণ করছে? বিটা কোণ। এখন ধরলাম কি উপাংশ ও এ ভেক্টর ইকুয়াল এক্স ভেক্টর এবং ও বি ভেক্টর ইকুয়াল ওয়াই ভেক্টর। এখন খেয়াল করো, ও এ ভেক্টর বরাবর আর যে লব্ধি সেটি কোণ করেছে কত? আলফা, এবং ও বি বরাবর বা ওয়াই ভেক্টর বরাবর কোণ করেছে কত? বিটা। চিত্র অনুযায়ী যদি দেখি, চিত্রে দেখো
এ ও সি। কোনটি? এ ও সি। এ ও সি কোন? আলফা। এবং বি ও সি, বি ও সি এই যে কোণ সেটি হচ্ছে বিটা, অথবা বি ও সি কোণকে বলা যায় ও সি এ কোণ। কত বলা যায়? ও সি এ কোণ। এখন যদি এটি একটা সামন্ত্রিক কমপ্লিট করি, উভয় যে বাহুগুলো সেগুলো যোগ করে দিয়ে, উভয় যে বিন্দুগুলো সেগুলো যোগ করে দিয়ে আমি যদি একটি সামন্তরিক কমপ্লিট করি, তাহলে খেয়াল করো বি ও সি কোণ, এটা তো সে হচ্ছে বিটা কোণ, তাহলে এইটাকে কি কোণ বলা যাবে? এটাতে বিটা কোণ বলতে পারবো, কারণ একটি অপরটি বিপরীত। তাহলে এটা হচ্ছে বিটা কোণ বলছি। এখন খেয়াল করো, এটা যদি আলফা হয় এটা হচ্ছে বিটা। এখন আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। ত্রিভুজের তিন কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, তাহলে এই যে কোণটা, এই কোণটা নিশ্চয় হবে কত? 180 ডিগ্রি মাইনাস এই যে আলফা কোণ যেটা এবং বিটা কোণ, এই দুটো কোণের যোগফল করে সেই 180 থেকে সেটা যদি আমি বিয়োগ করি, তাহলে ও এ সি কোণটার মান পাবো। খেয়াল করো, ও এ সি কোণের মান যখন বের করব, 180 ডিগ্রি মাইনাস এ ও সি কোণ প্লাস ও সি এ কোণ, তাহলে সেটাকে ইজিলি লিখতে পারি 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা। এখন ইজিলি ও এ সি, এটা তো নিশ্চয়ই একটি ত্রিভুজ, এটা তো বোঝাই যাচ্ছে। ও এ সি ত্রিভুজ, এটাকে বিবেচনা করে ত্রিভুজের সাইনের যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী লেখা যায়। খেয়াল করো, আমরা জানি এই সূত্রটা হচ্ছে যে বাহুটা ধরবো, ধরলাম এখানে ও এ বাহু, এই ও এ বাহুর সাথে বিপরীত যে সাইনের সাইন লিখে বিপরীত, এই ও এ বাহুর সাথে বিপরীত কোণ কোনটি? নিশ্চয়ই বিটা কোণ। এখানে যে কোণটা ছিল বিটা, এটা হচ্ছে সেই বিপরীত, ও এ বাহুর বিপরীত কোণ হচ্ছে বিটা। তাহলে ও এ ডিভাইডেড বাই সাইন বিটা, এটা লেখা যায়। একইভাবে এসি যে বাহুটা, এর বিপরীত কোণ কোনটা হবে? নিশ্চয়ই আলফা, কারণ এসি বাহুর বিপরীত কোণ হচ্ছে আলফা। তাহলে এসি ডিভাইডেড বাই সাইন আলফা লেখা যায়। একইভাবে যদি ওসি বাহু বলি, সে ওসি বাহুর বিপরীত কোণ কোনটা হবে? নিশ্চয় এটা, না হলে এটা। তাহলে আমরা যেহেতু জানি ওএসি এর মানটা জানি, তাহলে ত্রিভুজ কোণ এ ও এ সি এটা লিখতে পারি। তাহলে এটা যদি আমরা সিম্পলিফাই করি এই সমীকরণটাকে আমরা কি লিখতে পারি? ও এ ডিভাইডেড বাই সাইন বিটা, এসি ডিভাইডেড বাই সাইন আলফা, এবং ওসি ডিভাইডেড বাই এই ত্রিভুজ সরি কোণ ও এ সি কোণকে কি লেখা গিয়েছিল আগের স্লাইডে আমরা দেখেছি? সাইন 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা। এটা আমরা সাইন ও এ সি কোণ সমান সমান নিচে এটা লিখতে পারি। এখন দেখো, ও এ কে কি লেখা গেছে? এক্স, এবং এসি কে লিখতে পারি এসি, এই যে বাহু এটাকে ইজিলি লিখতে পারি কি? ওয়াই। তাহলে ও এর জায়গায় এক্স বসালাম এবং এসির জায়গায় ওয়াই বসালাম। তাহলে ওসি কে কি লেখা যায়? এই যে সামুদ্রিকের কর্ণ বা লব্ধি যেটাই বলি না কেন, ওসি কে ইজিলি লেখা যায় আর। তাহলে এক্স ডিভাইডেড বাই সাইন বিটা ইকুয়াল ওয়াই ডিভাইডেড বাই সাইন আলফা ইকুয়াল আর ডিভাইডেড বাই সাইন, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করছি, 180 ডিগ্রি মাইনাস ফার্স্ট ব্র্যাকেট শুরু, আলফা প্লাস বিটা, ফার্স্ট ব্র্যাকেট শেষ এবং সেকেন্ড ব্র্যাকেটও ক্লোজ। তাহলে এইখান থেকে যদি আমি আলাদা আলাদা করে এক্স ইকুয়াল ওয়াই ইকুয়াল আর এভাবে লিখতে চাই, খেয়াল করো সাইন 180 ডিগ্রিকে আমি ইজিলি সাইন আলফা প্লাস বিটা লিখতে পারি, যেহেতু জোর কোঅর্ডিনেট, এই জন্য কোনো চেঞ্জ হবে না। তাহলে এখান থেকে এই যে সমীকরণ থেকে লেখা যায় কি? এক্স, দেখো এই যে সমীকরণ থেকে ইজিলি আমি লিখতে পারি কি? এক্স ডিভাইডেড বাই সাইন বিটা, এটাকে যদি বাদ দিয়ে দিই, আর ডিভাইডেড বাই সাইন ইন্টু আলফা প্লাস বিটা,
এটা লিখতে পারি। এবং এখান থেকে এক্স এর মান পাবো কি, এক্স এর মান পাবো হচ্ছে, এক্স এর মান পাবো আর সাইন বিটা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। একইভাবে এখানে এক্স এর মান পেয়েছি, একইভাবে এই সমীকরণ থেকে, এই যে সমীকরণ থেকে, এই সমীকরণ থেকে আমি একইভাবে ওয়াই এর মানও পাবো। ওয়াই সমান সমান সাইন আলফা ডিভাইডেড বাই আর ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। একই সাথে ওয়াই ইকুয়াল লেখা যায় সাইন আলফা ডিভাইডেড বাই সাইন ইন্টু আলফা প্লাস বিটা। ওকে, তাহলে এই যে লব্ধিটা ছিল, সেই লব্ধিকে যদি আমি বলি যে যে কোনো দিকে, যে আলফা যে কোনো দিকে যে লব্ধি আর যে কোনো দিকে এই যে লব্ধির যে ভেক্টরটা যদি বিভাজন করা হয়, তাহলে এটা এক্স যেটা, সেই এক্সটা হচ্ছে কি অনুভূমিক উপাংশ, এটা পাবো। এবং ওয়াই যেটা, সেটা হচ্ছে আমার উলম্ব উপাংশ যে কোনো দিকে। এখন যদি ফিক্সড বলে দেওয়া হয় লম্ব দিকে বা লম্ব বরাবর যদি ভেক্টরের বিভাজন, সেক্ষেত্রে কেমন হবে। তা আমরা তো এখনই শিখলাম এক্স এবং ওয়াই এর মান যে কোনো দিকে, তাহলে নিশ্চয়ই লম্ব দিকে ভেক্টরের বিভাজন ওই সমীকরণ থেকে শিখতে পারবো। খেয়াল করে এখানে একটি রেখা ওবি, এখন এটা যদি ধরা হয় যে লব্ধি আর ভেক্টর, এবং এই যে লব্ধি এটাকেই হচ্ছে বিভাজিত করব, তাহলে নিশ্চয়ই এর একটি কি অনুভূমিক এবং উলম্ব যে উপাংশ, সেই দুটো পাবো। তো খেয়াল করো এখানে ও এ বরাবর একটি ভেক্টর হচ্ছে এক্স, এবং লব্ধি ভেক্টরের সাথে যে এই যে এক্স যে ভেক্টরটা, এই লব্ধি ভেক্টরের সাথে এক্স যে ভেক্টর, তার মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। এবং এই যে এক্স এর সাথে বা ওসি বরাবর, ও এ রেখার সাথে ওসি বরাবর যে উলম্ব বরাবর যে ভেক্টরটা, সেটি হচ্ছে ওয়াই ভেক্টর ধরলাম। এবং এই ওয়াই ভেক্টরের সাথে লব্ধি আর ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে বিটা। এখন এটা যদি আমি কমপ্লিট করে ফেলি, যে সবগুলো এই বিন্দু এই বিন্দু যোগ করলাম, এই বিন্দু এই বিন্দু যোগ করলে এটা কমপ্লিট করে ফেললাম, তাহলে আটটা যে লব্ধি হচ্ছে, এইখানে খেয়াল করো আলফা প্লাস বিটা, এই যে মধ্যবর্তী কোণ যেটা, সেটা কিন্তু কত 90 ডিগ্রি লেখা যায়। আলফা প্লাস বিটা সমান সমান 90 ডিগ্রি। তাহলে আগের যেটা দেখেছিলাম যে যে কোনো দিকে, তখন যে কোনো দিকে আমার উলম্ব, যে কোনো দিকে যে অনুভূমিক উপাংশ এক্স, সেটিকে কি লেখা গিয়েছিল, এক্স সমান সমান আর সাইন বিটা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। একইভাবে এই যে বিটাকে কি লেখা যায়, যদি এটা যদি পুরোটাই 90 ডিগ্রি হয়, আলফা প্লাস বিটা ইকুয়াল 90 ডিগ্রি, তাহলে বিটা সমান সমান লেখা যায় 90 ডিগ্রি মাইনাস আলফা। এটা ইজিলি বিটা সমান সমান লেখা যায়। তাহলে সেটাই এখানে লেখা হয়েছে আর সাইন ইন্টু 90 ডিগ্রি মাইনাস আলফা। তাহলে এটা তো ইজিলি চেঞ্জ হয়ে যে আমার কত হবে, এক্স সমান সমান, কারণ সাইন 90 ডিগ্রি মাইনাস আলফা এটা কজ হয়ে যাবে, আর সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে এক্স সমান সমান ইজিলি লেখা যায় আর কজ আলফা, এবং ওয়াই সমান সমান লেখা যায় আর সাইন, সরি, এক্স সমান সমান লেখা যায় আর কজ আলফা, এবং ওয়াই সমান সমান লেখা যাবে আর সাইন আলফা। তাহলে আমরা ইজিলি শিখতে পারলাম কি, যে কোনো দিকে ভেক্টরের যে বিভাজন, অর্থাৎ একটি লব্ধি ভেক্টর থেকে আমরা কিভাবে উপাংশ বা অংশক পাবো, এবং একই সাথে লম্ব দুটো ভেক্টর যদি লম্ব ক্রিয়া করে বা লম্ব দিকে ভেক্টরের যে বিভাজন, সেই ভেক্টরের বিভাজন লম্ব দিকের সাহায্যে আমরা পেতে পারি কি অনুভূমিক এবং উলম্ব উপাংশ। এখন খেয়াল করি এই যে ভেক্টর বিভাজনের কয়েকটি উদাহরণ, সেটা হচ্ছে যেমন লন রোলারকে টানা, দড়ি দিয়ে নৌকা টানা, পাখির ওড়া, সাইকেলের ক্রাঙ্কের ক্রিয়ায় সাইকেল চালানো, ট্রলি ব্যাগ টানা ইত্যাদি। এগুলো হচ্ছে সব ভেক্টর বিভাজনের উদাহরণ। এখন আমরা যদি একটা প্রয়োগ দেখি আসলে কিভাবে ভেক্টর বিভাজনের সাহায্যে, যে ভেক্টরের বিভাজনের যে উদাহরণগুলো দেখলাম, কিভাবে ভেক্টর বিভাজনের সাহায্যে সেগুলো ব্যাখ্যা করা যায়। যেমন লন রোলারকে যদি ঠেলা হয়, ঠেলা এবং টানা, যেটাকে একটা বলা হচ্ছে পুশ, একটা বলা হচ্ছে পুল, যে এবং এই ঠেলা অপেক্ষা টানা সহজ কেন, বা ঠেলা আবার টানা অপেক্ষা ঠেলা কঠিন কেন, এই যে ব্যাখ্যাটা আমরা একটু খেয়াল করি। কোনো বস্তুকে যখন কোনো রোলার, মানে কি একটা তলের উপর দিয়ে চলাচল করবে, তাহলে কোনো বস্তুকে যখন কোনো তলের উপর দিয়ে ঠেলা বা টানা হয়,
তখন তার কি গতির বিপরীতে ঘর্ষণ বল কাজ করে, যা বস্তুর গতিতে বাধা দেয়। এখন এই যে বাধাটা যে দিবে, এখন যে বস্তুর ওজন যত বেশি হবে তার ঘর্ষণ বলও তত বেশি হবে। সুতরাং বস্তুর ওজন যত কম হবে অর্থাৎ হালকা হবে, তাকে গতিশীল করা তত সহজ হবে। এখন এই যে ব্যাখ্যাটা আমরা দেখব, দুটো চিত্র দেখতে পাচ্ছি, দেখো। একটি হচ্ছে কি করা হচ্ছে, ঠেলা হচ্ছে, এই যে এদিকে ঠেলা হচ্ছে, আর একটা কি করছে, এদিকে যাচ্ছে, তাহলে একটা টানা হচ্ছে। এখন আমরা ভেক্টর বিভাজনের সাহায্যে দেখব ঠেলা অপেক্ষা টানা কিভাবে সহজ হয়। আচ্ছা, প্রথমে দেখি ঠেলার ক্ষেত্রে একটা লং রোলারকে যখন ঠেলা হয় সেক্ষেত্রে কি কাজ হয়। দেখো এখানে একটা হচ্ছে রোলার দেখতে পাচ্ছি, এই যে রোলার, এবং এই যে এটা হচ্ছে তার একটা হ্যান্ডেল, যেটাকে দিয়ে কেউ একজন রোলারকে হচ্ছে ঠেলা দিবে, সেই সেটা। এখন ধরলাম প্রথমে কি এই যে লন রোলার, তার তো নিশ্চয়ই একটা ওয়েট আছে, সেই ওয়েটটা হচ্ছে ডব্লু, এবং এই যে লন রোলারের যে হাতল, এই যে হাতলের সাহায্যে তো বল প্রয়োগ করা হচ্ছে, এবং সেই বলটি হচ্ছে বড় হাতের এফ, ফোর্স যাই বলি না কেন, এবং যা অনুভূমিকের সাথে থেটা কোণে ক্রিয়াশীল, এটা থেটা কোণে ক্রিয়াশীল হবে, যা অনুভূমিকের সাথে থেটা কোণে ক্রিয়াশীল। ইজিলি এখানে দেখতে পাচ্ছি তো এটা থেটা, এবং লব্ধি বল এফ, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এইদিকে যেহেতু থেটা হচ্ছে, এটা নিশ্চয়ই অনুভূমিক উপাংশ, এবং এইদিকে হচ্ছে উলম্ব উপাংশ। এখন ব্যাখ্যা যদি দেখা হয়, এফ বল দুটি কি দুটি উপাংশে বিভক্ত হয়েছে, দুটি উপাংশ যদি বিভক্ত হয় তাহলে নিশ্চয়ই একটা অনুভূমিক উপাংশ এবং অপরটি হচ্ছে উলম্ব উপাংশ। খেয়াল করো, অনুভূমিক উপাংশ তাহলে নিশ্চয়ই সেটা থেটা, এফ কস থেটা, এবং অপরটি উলম্ব উপাংশ এফ সাইন থেটা। এখন এই অনুভূমিক উপাংশ এফ কস থেটা, যা লন রোলারকে সামনের দিকে এগিয়ে নিতে কাজ করে। কোনটি কাজ করে? এফ কস থিটা, যেটাকে অনুভূমিক উপাংশ বলা হচ্ছে, সেটি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে কাজ করবে, এবং উলম্ব উপাংশ সেটি কি করবে? উলম্ব উপাংশ এফ সাইন থিটা, সেটি ডব্লিউ যে ওজন বা ওয়েট এর দিকে কাজ করবে। এখন খেয়াল করি, এখন যেহেতু ডব্লিউ এর দিকে কাজ করছে, নিশ্চয়ই রোলারের তখন ওজনটা বৃদ্ধি পাবে, এবং যে ক্ষেত্রে ওজনই বৃদ্ধি পাবে সে তখন কি আমার কষ্ট হবে, ঠেলার যে ক্ষেত্রে যদি ওজনটা বৃদ্ধি পায় সেক্ষেত্রে ঠেলার জন্য কষ্টকর হবে। তাহলে লং রোলারের আপাত ওজন আমি এখানে ধরলাম হচ্ছে ডব্লিউ ড্যাশ ইকুয়াল ডব্লিউ প্লাস এফ সাইন থেটা। তাহলে এই যে লং রোলার যেটা হচ্ছে সেটার যে আপাত ওজন নিশ্চয়ই তার প্রকৃত যে ওজনটা ছিল সেটার চেয়ে বেশি হবে, এজন্য বলা হচ্ছে লং রোলারকে ভারী অনুভূত হবে, এবং এই ভারী অনুভূত হবে বলে লন রোলারকে ঠেলা কষ্টকর হবে। একইভাবে আমরা মানে ব্যাখ্যা করতে পারি লন রোলারকে টানার ক্ষেত্রে, এটার বিপরীত হবে। সেক্ষেত্রে দেখো চিত্রে দেখতে পাচ্ছি, যখন এই হাতল ধরে এদিকে টানা হচ্ছে, অর্থাৎ টানার ক্ষেত্রে লন রোলারের ক্ষেত্রে কি হবে, সে একই ক্ষেত্রে দেখলাম যে লন রোলারের ওজন হচ্ছে ডব্লিউ, এবং এর যে হাতল তার উপর প্রযুক্ত বল এফ, যা অনুভূমিকের সাথে থেটা কোণে ক্রিয়াশীল। তাহলে এই যে এফ বল দুটি উপাংশে বিভক্ত, একটি হচ্ছে অনুভূমিক উপাংশ যেটা হচ্ছে এফ কস থেটা, এবং অপরটি হচ্ছে উলম্ব উপাংশ যেটা হচ্ছে এফ সাইন থেটা। এই অনুভূমিক উপাংশ এফ কস থেটা, যা লন রোলারকে সামনের দিকে এগিয়ে নিতে কাজ করবে। কোনটা? এফ কস থেটা, অর্থাৎ এই দিকে, যা লন রোলারকে সামনের দিকে এগিয়ে নিতে সাহায্য করবে। আর উলম্ব উপাংশ কোনটি? এফ সাইন থেটা, যার ওজন ডব্লু, ডব্লু কিন্তু এইদিকে ক্রিয়া করছে, আর যেহেতু এইদিকে ক্রিয়া করছে এফ কস থেটা, এবং এফ সাইন থেকে কি ডব্লু যেদিকে ক্রিয়া করছে তার বিপরীত দিকে ক্রিয়া করছে হচ্ছে এফ সাইন থেটা, যেটাকে বলা হচ্ছে উলম্ব উপাংশ, যা ওজনের বিপরীত দিকে কাজ করে। ফলে লন রোলারের যে আপাত ওজন সেটা কি হবে? কমে যাবে। আগে ছিল ঠেলার ক্ষেত্রে বৃদ্ধি পাচ্ছে এবং টানার ক্ষেত্রে সে ওজনটা কমে যাচ্ছে। তাহলে লন রোলারের আপাত ওজন ডব্লিউ ড্যাশ ইকুয়াল ডব্লিউ মাইনাস এফ
সাইন থিটা, অর্থাৎ ডব্লিউ ড্যাশ ইজ লেস দ্যান ডব্লিউ। সুতরাং বলা যায় লন রোলারকে হালকা অনুভূত হবে বলে লন রোলারকে কি টানা সহজ। তাহলে আমরা ভেক্টরের বিভাজনের যে উদাহরণ দেখলাম লন রোলার টানার ক্ষেত্রে, এই যে ব্যাখ্যার সাহায্যে ইজিলি আমরা বুঝতে পারলাম কেন টানার ক্ষেত্রে সহজ এবং ঠেলার ক্ষেত্রে কঠিন। একই ব্যাখ্যা দিয়ে বা একই ব্যাখ্যা প্রয়োগ করে আমরা ব্যাখ্যা করতে পারবো দড়ি দিয়ে নৌকা টানার ক্ষেত্রে কেন হচ্ছে টানাটা সহজ হবে, আবার হচ্ছে ট্রলি ব্যাগ টানার ক্ষেত্রে দেখো একটা লোক হচ্ছে ট্রলি ব্যাগ টানছে, কেন ঠেলা এবং টানা এখানে কোনটা টানার ক্ষেত্রে কেন সহজ হবে সেটা ব্যাখ্যা করতে পারবো। আবার আমরা ব্যাখ্যা করতে পারবো পাখির উড়ার ক্ষেত্রে কিভাবে কাজ করে ভেক্টর বিভাজনের যে নীতি বা সূত্র পাখির উড়ার ক্ষেত্রে আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে উপাংশ সূত্র এবং ভেক্টরের বিভাজনের আলোচনা এই পর্যন্ত। আশা করছি তোমরা সকলে বুঝতে পেরেছো। সকলে সুস্থ থাকবে এবং ভালো থাকবে। আল্লাহ হাফেজ।